freedom freedom is not given, it is taken. যে ব্যক্তি এই কথাটা বলেছিলেন তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু বাঙালিদের ইমোশন নন, নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতার প্রতীক। কিন্তু যে রিকগনিশন নেতাজি সুভাষচন্দ্রকে দেওয়ার দরকার ছিল, সমগ্র ভারতবাসীর সেই দায়িত্বটুকু আমরা পালন করিনি। প্রশ্ন জাগে, ভারতবর্ষ স্বাধীন হতে 190 বছর সময় কেন নিল, এবং 190 বছর বয়সে অর্থাৎ 1940 থেকে 45 বা 47-এর মধ্যে এমন কি ঘটলো তখনই ভারতবর্ষ স্বাধীন হলো? তা না হলে তো ব্রিটিশরা ভারতবর্ষে আরো 500 বছর থাকতে পারত। কিন্তু না, একটা মানুষ সেই যে স্বাধীনতা কি করে ছিনিয়ে নিতে হয় সেই জিনিসটা ভারতবাসীর মধ্যে, রক্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। তার বক্তৃতা থেকে সেগুলি স্পষ্ট হয়ে ওঠে। থাম্বনেইলে নিশ্চয় দেখেছেন যে ভারতবর্ষ কে স্বাধীন করেছে। আমার আপনার পূর্বপুরুষদের সকলের সেখানে ভূমিকা রয়েছে, নো ডাউট। কিন্তু ভূমিকা কি আমাদের কম ছিল 1857 সালের মহাবিদ্রোহে? কেন 1857 সালের মহাবিদ্রোহে কোম্পানি শাসনের অবসান হলো? কোথায়? ভারত তো স্বাধীন হয়নি। 1857 সাল থেকে 1905 পর্যন্ত একটা সময়ে অনেকগুলি ঘটনা ঘটেছে। এর মাঝখানে আমরা দেখতে পাই 1885 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা কি দেখলাম? নরমপন্থী আন্দোলনের যুগ, জাতীয় কংগ্রেসের ভিক্ষাবৃত্তির যুগ, আবেদন নিবেদনের যুগ, দ্য এরা অফ মডারেটরস। তারপর 1905 ভারতবর্ষে রাজনৈতিক জাগরণ হয়ে গেছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবার সংবাদপত্রের বিকাশ হয়েছে, সাহিত্যের বিকাশ হয়েছে, রাস্তাঘাট আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। এর মাঝখানে ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল পলিসি থেকে কি হলো? বাংলা বিভাগ। তার মাঝখানে সুরসুরি দিয়ে কি হলো? মুসলিম লীগের প্রতিষ্ঠা। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলন। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে এর বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো আপামর বঙ্গবাসী, ভারতবাসী। সঙ্গে দেখা গেল বাংলা, বিহার এবং পাঞ্জাবে বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন। এই সময় স্বাধীনতার একটা প্রদীপ টিমটিম করে জ্বলে উঠেছিল, যেটা আমাদের বুদ্ধিজীবীরা সেটা শুরুতেই গলা টিপে মেরে ফেলেছে। আমি বলছি ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু, এমন অনেক নাম রয়েছে যেখানে স্বাধীনতা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে নেওয়া যেত। ওই সময় আমরা ব্যর্থ হই। তিনটা জাতীয় স্তরীয় আন্দোলন, বলতে পারবেন একটা আন্দোলন আমাদের স্বাধীনতা এনে দিয়েছে?
বা এর ইমিডিয়েট পরে আমাদের স্বাধীনতা আন্দোলন হয়েছে? হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন ভারত ছাড়ো আন্দোলন 1942-এ শুরু হয়েছে, তাহলে ভারত তো 43-এ স্বাধীন হয়ে যায়নি। আবার 1920 খ্রিস্টাব্দে যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, সারা ভারতবর্ষব্যাপী গণ আন্দোলন তৈরি হলো, একটা বিক্ষিপ্ত ঘটনা, হয়তোবা একজন ব্রিটিশ পুলিশের গুলির নলে যতজন ভারতবাসী হত্যা হয়েছে এর 1%ও না, চুরি চুরার একটা বিক্ষিপ্ত ঘটনা সমগ্র আন্দোলনকে গান্ধীজি স্তব্ধ করে দিলেন। মূল বিষয়টা হচ্ছে না ভারত ছাড়ো আন্দোলন, আমি উল্টা দিকে বলছি, না আইন অমান্য আন্দোলন, না অসহযোগ আন্দোলন কিংবা অন্যান্য আন্দোলন, ভারতবর্ষে জাতীয় জাগরণের ক্ষেত্রে এই আন্দোলনগুলির যথেষ্ট ভূমিকা রয়েছে। গান্ধীজির ভূমিকাকে আমি অবনত মস্তিষ্কে আমি স্বীকার করছি, কিন্তু একটা জিনিস সুভাষচন্দ্র বসু গীতার থেকে খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বলেছিলেন যে যখন অধর্মের বিস্তার হয়ে যায়, সেই অধর্মকে রক্ষা করার জন্য, অধর্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য অথবা আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হয়, সেটা সারথি হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রন্ধ্রে রন্ধ্রে বুঝিয়ে দিয়েছেন। এই জন্যই তো সুভাষচন্দ্র বসুকে আমরা যেটা বলি ভড়কাও ভাষণ, উত্তেজক ভাষণের জন্য বারবার তাকে জেলে যেতে হয়েছে। 11 বার জেলে যেতে হয়েছে, অথচ কোনোবার কাউকে তিনি একটা খুন করেননি বা কোনো একটা অসামাজিক কোনো কাজ করেছেন বা কোনো অন্যায় করেছেন এমন না, 11 বার যেতে হয়েছে। এবার মূল বিষয়টাতে আসি যে গান্ধীজি এবং নেতাজির মধ্যে মতানৈক্য কেন হলো। ব্যক্তিগতভাবে গান্ধীজিকে নেতাজি সুভাষচন্দ্র বসু খুব বেশি শ্রদ্ধা করতেন, আমি আপনার সবার মতো শ্রদ্ধা করতেন, কিন্তু মতাদর্শগত পার্থক্য হচ্ছে কি, গান্ধীজি বুদ্ধিজম, জৈনিজম, অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন, আর ওই ইংরেজ বেটারা সেই অহিংস নীতিকে পাত্তাই দিত না। নেতাজি সেখানে অস্ত্র হাতে তুলে নেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন বলেই ভারতবর্ষের স্বাধীনতা সূর্য উঠেছে। আমি কয়েকটা বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েকটা বক্তব্যের কয়েকটা লাইন আমি বলছি। হরিপুরা কংগ্রেসে তিনি বলেছিলেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তুলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব, যদি জীবনের সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে বেঁচে থাকারটা অনেকটাই ফিকে হয়ে যায়। রক্ত ডাক দিয়েছে রক্তকে, অর্থাৎ ভারত সন্তান, ভারত সন্ততি, ভারত মাকে শৃঙ্খল মুক্ত করার জন্য ডাক দিয়েছে। আমরা তো খুব সাধারণভাবে জানি, তোমরা আমাকে স্বাধীনতা দাও, রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, বা জয় হিন্দ, চলো দিল্লি, দিল্লি চলো। এর ভেতরে আমার কাছে একটা বই আছে যেখানে সুভাষচন্দ্র বসুর 14টি বক্তৃতা রয়েছে, প্রত্যেকটা বক্তৃতাতে ফুটে উঠেছে জাতীয় জাগরণ কি করে গড়ে উঠে। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, নেতাজি সুভাষচন্দ্র যখন ব্রিটিশদের চোখে ধুলা দিয়ে ভারত থেকে চলে যান, রাশিয়া, ইতালি সবকিছু হয়ে জার্মানিতে যান, তার উদ্দেশ্য ছিল হিটলারের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি যখন জার্মান রাইকে প্রবেশ করেন,
স্বস্তিক চিহ্ন দিয়ে তাকে অভিবাদন জানানো হয়। প্রথমে একজন ডামি হিটলার আসে, সবাই নমস্কার করে সেলুট দেয় যে হিটলার চলে এসছেন। নেতাজি সুভাষচন্দ্র এক পাও নড়েননি। দ্বিতীয়বার এভাবে আরেকজন ডামি হিটলার এমনই করতেন যে তাকে কোনো বিদেশি দূতের সঙ্গে দেখা করতে গেলে তার ডামি হিসাবে পাঠিয়ে দিতেন, আর ওই ডামির কাছে পরীক্ষা দিতে গিয়ে যদি তিনি সক্ষম হতেন তবেই কি করতেন, তিনি গিয়ে দেখা করতেন। এভাবে তিনজন ডামিকে নেতাজি পাত্তাই দেননি। ফাইনালি হিটলার যখন রাইকে ঢুকলেন, হল পুরো স্তব্ধ, সবাই স্যালুট করে। এবার আর কেউ স্যালুট নামাচ্ছে না, কারণ হিটলারের সামনে তার বাহিনীর স্যালুট নামানোর ক্ষমতা ছিল না। সুভাষচন্দ্র বসু অবলীলায় পা পা করে এগিয়ে গেলেন, একজন সেনার মতো গিয়ে হাত বাড়ালেন, হ্যান্ডশেক করলেন। He was very impressed. Hitler was very impressed. And Hitler told him, how you will recognize me? সুভাষচন্দ্র বসু তখন বললেন যে হীরা হীরাকেই চিনতে পারে, লোহা লোহাকেই চিনতে পারে। তো বলছেন, হোয়াট ইজ দ্য পারপাস? আপনি কেন এখানে এসেছেন? সুভাষচন্দ্র বসু বললেন যে আপনার বিরুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত প্রায় 3.5 লক্ষ সেনা, যারা জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করছে, আমার কাছে এমন একটা পলিসি আছে এই যে এই বন্দী সেনারা আপনার হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে, আপনি আমাকে শুধু সহযোগিতা করেন। হিটলার অনেকটা ভেবেছেন, তারপরে হিটলারের কাছে শত্রু আমার মিত্র সেই পলিসিতে সাড়া দেওয়া ছাড়া আর কোনো গতি ছিল না। এইভাবে আজাদ হিন্দ বাহিনীর একজন সেনা সংগ্রহ করে, এই প্রত্যেকটা জাপান থেকে সেনা সংগ্রহ করা, সিঙ্গাপুর থেকে সেনা সংগ্রহ করা, জার্মানি থেকে সেনা সংগ্রহ করা, ইটালি থেকে সেনা সংগ্রহ করা, বৃহত্তর সেনাবাহিনীর যে পরিকল্পনা, যেটা রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ থেকে নিয়েছিলেন, সেটাকে প্রকৃত সর্বাধিনায়কের হিসাবে রূপ দিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবার যখন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার যে পরিকল্পনাটা তৈরি করলেন, যখন সেনাবাহিনী নিয়ে একদম ভারতবর্ষের ভেতরে ঢুকে গেলেন, সত্যি কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো মোড়টা ঘুরে গিয়েছিল এবং তছনছ হয়ে গিয়েছিল আইএনএ বাহিনী। কিন্তু এই যে রক্তের মধ্যে যে চেতনার সৃষ্টি করেছিলেন, সেই চেতনার থেকে, যেমন আইএনএর সুভাষচন্দ্র বসুর কি বলবো, চলে যাওয়ার পর আইএনএর সেনাবাহিনীকে বন্দী করা, এই কথাগুলি বলতে গেলে ভারাক্রান্ত হয়ে আসে। একজন ইতিহাসের ছাত্র হিসাবে এত কঠিন বাস্তবগুলি বলাটা খুব কঠিন হয়। যখন আইএনএর ট্রায়াল হচ্ছিল, সারা ভারতবর্ষ ব্যাপী তার প্রতিবাদ হচ্ছিল। প্রতিবাদ এমন জায়গায় গিয়েছিল, 1946 খ্রিস্টাব্দে যখন নৌবিদ্রোহ হয়, নৌবিদ্রোহের নৌসেনাদের দাবির মধ্যে প্রধান দাবি ছিল আইএনএ ট্রায়াল বন্ধ করতে হবে। ব্রিটিশরা ভারতীয় সেনাবাহিনীদের সমর্থন হারালো, ভারতীয় নৌসেনাদের সমর্থন হারালো, ভারতের অলি গলিতে জয় হিন্দ শব্দ উঠতে লাগলো, চলো দিল্লি দিল্লি চলো। এই যে মানসিকতার পরিবর্তন হয়েছে, সেই মানসিকতার পরিবর্তন থেকে স্বাভাবিকভাবে অহিংস আন্দোলনের যথেষ্ট গুরুত্ব ছিল, জাতীয় কংগ্রেসের যথেষ্ট ভূমিকা ছিল,
কিন্তু টার্নিং পয়েন্ট ছিল আজাদ হিন্দ ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। গান্ধীজি নিজেও বলেছিলেন যে 1857 সালে মঙ্গল পাণ্ডে ছিলেন, সুভাষচন্দ্র বসু ছিলেন না, নাহলে দেশ 1857 সালে স্বাধীন হতো। ইংরেজ তোমরা ভারত ছাড়ো, এই কথাটা বলতে হয়তো বাপু অনেক দেরি করে নিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনিও তো বাধ্য হয়েছিলেন একদম সর্বশেষ ভাবে ঝাঁপিয়ে পড়তে। আর ইংরেজদের পক্ষে এই যে স্ট্রাইক করা, এই ছুরি তলোয়ার দেখানো, অহিংসা আন্দোলন করা, এগুলির বিরুদ্ধে যাওয়া কোনো ব্যাপারই না। আর এগুলি এত ইমোশনাল ব্যাপার নিয়ে ইংরেজরা সারা পৃথিবী ব্যাপী তাদের রাজত্ব গড়ে তোলেনি। আমি দুই একটা সুভাষচন্দ্রের বক্তব্য আমি বলছি। এই জরাজীর্ণ দেশের যৌবন ফিরাইয়া আনিতে হইলে সমগ্র ভারতে একটি জাতি গঠন করিতে হইলে ভালো ও মন্দ সম্পর্কে আমাদের যে ধারণা এতদিন বদ্ধমূল হইয়া আছে তার পরিবর্তন করতে হইবে। হরিপুরা কংগ্রেসের কয়েকদিন আগে যুব কংগ্রেসের অধিবেশনে সেই কথাটা তিনি বলেছিলেন। আমি আরো দুই একটা বক্তব্য সুভাষচন্দ্রের, যেটা অবশ্যই আমাদের আজকের প্রজন্মের কাছে একটা এক্সাম্পল, যে প্রতিষ্ঠান বা আন্দোলনের মূলে স্বাধীন চিন্তা ও নতুন প্রেরণা নেই, সেই প্রতিষ্ঠান বা আন্দোলন তরুণের প্রতিষ্ঠান বা তরুণের আন্দোলন বলিয়া অভিহিত হইতে পারে না। যখন তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে, ত্রিপুরী কংগ্রেস থেকে পদত্যাগ করে যখন যাচ্ছিলেন, এই কথাগুলি বলেছিলেন। বস্তুত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনেক বীর শহীদ ভারতীয় আপামর জনগণের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই সকলের মধ্যে যাকে আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে হয়, সেই আজাদ হিন্দ বাহিনীর বীর সেনানী সুভাষচন্দ্র বসুর ছিলেন একজন টার্নিং পয়েন্ট, যার কারণে ভারত মাতা 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্বাধীনতার সূর্য দেখতে পায়। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের স্বাধীনতা দান করেছেন তাকে আমরা অন্ধকারে হারিয়ে ফেলেছি। আমাদের রক্তে যাতে সুভাষচন্দ্র বসুর সেই চিন্তাধারা, সেই প্রেরণা হয়ে কাজ করে, আমরা দেশ এবং জাতির হয়ে যাতে কাজ করতে পারি, সমাজকে যাতে ভালোভাবে গঠন করতে পারি, সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। নমস্কার।